সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ক্লাসের টপিক হলো কেমব্রিজ 19 টেস্ট 2 প্যাসেজ 1। আমাদের প্যাসেজ 1 এর আলোচ্য বিষয় হলো দি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন ব্রিটেন। আমরা আজকে যে প্যাসেজটা আছে এটা একটু সলভ করব ডিফারেন্ট ওয়েতে। ডিফারেন্ট ওয়েটা হলো আমরা পুরো প্যাসেজটা পড়বো না, শুধুমাত্র কিওয়ার্ডস গুলো ধরে আমরা কিভাবে প্যাসেজটা কম সময়ের ভেতরে ইজিলি সলভ করতে পারি। তো আমাদের প্যাসেজের হেডিং পড়েছি, এবার আমাদের কোশ্চেনটা পড়ার পালা। আমাদের কোশ্চেনের হেডিং ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেম, তার মানে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে। এই হেডিং অ্যান্ড ওই হেডিং যদি ম্যাচ করে তাহলে আমাদের শুরু করতে হবে শুরু থেকে। এখানে এইটার সাব হেডিং হলো স্টিম পাওয়ার। এরপরে আমরা কিওয়ার্ড দেখাবো এবং কোনটা কিওয়ার্ড হবে সেটাও আমি দেখাচ্ছি। তো শুরু করা যাক। Newcomen's steam engine was used in mines to remove water. নিউকমেন্সের যে বাষ্প ইঞ্জিন ছিল সেটা ব্যবহার করা হতো খনি অঞ্চলের পানি অপসারণের জন্য। এখানে নিউকমেন্স হলো কিওয়ার্ড। In Watt and Barton's steam engine, the movement of the was linked to a gear. এখানে ওয়াট অ্যান্ড বাল্টনেরও একটি স্টিম ইঞ্জিন ছিল, নিউকমেন্সের একটা স্টিম ইঞ্জিন ছিল, বাল্টন অ্যান্ড ওয়াটেরও একটা স্টিম ইঞ্জিন ছিল। দি মুভমেন্ট অফ দি ওয়াজ লিঙ্ক টু এ গিয়ার। এখানে কোনো একটা কিছুর মুভমেন্ট, এই ইঞ্জিন এদের যে বাল্টন অ্যান্ড ওয়াটের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের কোনো একটা কিছুর মুভমেন্ট সম্পৃক্ত ছিল গিয়ারের সাথে। তো আমাদের প্রথমে নিউ কমেন্টস খুঁজে বের করতে হবে, তারপরে ওয়াট অ্যান্ড বাল্টনকেও খুঁজে বের করতে হবে। আমাদের কাজ কি? নিউ কমেন্টসকে খুঁজে বের করা। এখানে প্রথম থেকে পড়া উচিত। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিজ্ঞান 1970, এখানে টাইম কোন সময় শুরু হয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস, কোথায় কোথায় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন পার্টে, ইউনাইটেড স্টেটসে, ইন ব্রিটেন ইট ওয়াজ পিরিয়ড লার্জলি রুরাল অ্যাগ্রিগেরিয়ান সোসাইটি, মেস, টেক্সটাইল, আয়রন মেকিং। নিউ কমেন্টস আমরা পাইনি এখনো। নিউ কমেন্ট একবারই চোখের সামনে চলে এসেছে। Thomas Newcomen designed the first modern steam engine called the atmospheric steam engine. নিউকমেন যে স্টিম ইঞ্জিনটা ডিজাইন করেছিল সেটার নাম কি দেওয়া হয়েছিল? Atmospheric steam engine. Newcomen's invention was originally used to power machines that pumped water out of mines. নিউকমেন্সের যে স্টিম ইঞ্জিন ছিল সেটার কাজ কি ছিল? পাওয়ার দিত, পাম্প করতো, মাইনের থেকে পানি পাম্প করার কাজে ব্যবহার করা হতো। এখানে আমাদের জেমস ওয়াটের পরে এখনো বাল্টন আসেনি। নিউকমেন্স মডেল অ্যান্ড সাকসিড ইন মেকিং ইট ফার মোর এফিশিয়েন্ট, আরো এফিশিয়েন্ট কিছু একটা বানাতে সক্ষম হয়েছিল। মানে এই নিউকমেন্সের যে ইঞ্জিন তার থেকেও আরো পাওয়ারফুল কিছু একটা বানাতে সক্ষম হয়েছিল। ওয়াট লেটার ওয়ার্কড উইথ দি ইঞ্জিন ম্যানুফ্যাকচারার ম্যাথিউ বাল্টন। এরপরে সে কার সাথে কাজ শুরু করে? ম্যাথিউ বার্টনের সাথে, টু ইনভেন্ট এ নিউ ইঞ্জিন ড্রাইভেন বাই বোথ দি ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস অফ দি পিস্টন। মানে এই ম্যাথিউ বার্টন অ্যান্ড ওয়াট দুজন মিলে যে নতুন ইঞ্জিন তৈরি করেছিল, প্রথমে নিউ কমেন্স একটা তৈরি করে, তারপরে জেমস ওয়াট একটা নিজে তৈরি করে, তারপরে এই ওয়াট অ্যান্ড ম্যাথিউ বার্টন দুইজন মিলে একটি ইঞ্জিন তৈরি করে, সেটার একটি নতুন ক্ষমতা হয়, সেটা হলো ড্রিভেন বাই বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড স্ট্রোকস অফ দি পিস্টন। মানে এই ইঞ্জিনের যে পিস্টন ছিল সেটা উপরে নিচে বা সামনে পেছনে দুদিকেই স্ট্রোকস বা ধাক্কা দিতে পারতো। while the gear mechanism it was connected, এটা কিসের সাথে কানেক্টেড ছিল? গিয়ার মেকানিজম। এই পিস্টনটা সে কানেক্টেড ছিল গিয়ার মেকানিজম। ইট ওয়াজ কানেক্টেড টু প্রডিউস রটারি মোশন। রটারি মোশন তৈরি করার জন্য এটা কানেক্টেড ছিল কিসের সাথে? গিয়ার মেকানিজমের সাথে। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? মুভমেন্ট অফ দি পিস্টন। মুভমেন্ট অফ দি পিস্টন মানে সামনে এবং পিছনে মুভমেন্ট করতো, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড মুভমেন্ট করতো। সো আমাদের অ্যান্সার পিস্টন। পিস্টন পিস্টন। এইবার আমাদের a greater supply of
was required to power steam engines, মানে এই স্টিম ইঞ্জিনগুলোকে পাওয়ার দেওয়ার জন্য একটি সাপ্লাইয়ের প্রয়োজন ছিল, একটি বৃহৎ সাপ্লাইয়ের প্রয়োজন ছিল। কিসের সাপ্লাই? হয়তো পানি, স্টিম ইঞ্জিন যেহেতু পানির সাপ্লাই দিতে হবে। তো এখানে আমাদের গ্রেটার সাপ্লাই অফ টু পাওয়ার দি স্টিম ইঞ্জিনস, এখানে গ্রেটার সাপ্লাইকে আমাদের খুঁজে বের করতে হবে। কিসের গ্রেটার সাপ্লাই? স্টিম ইঞ্জিনে তো আমার ধারণা আমাদের পানি ব্যবহার করা হয়। The demand for coal, which was relatively cheap energy source, এখানে কোল ছিল একটি খুবই সস্তা একটি এনার্জি সোর্স, grew rapidly during the industrial revolution, আমার ধারণা ভুল ছিল, পানি নয়, এখানে ডিমান্ড অফ কোলের চাহিদা, কয়লার চাহিদা বেড়ে যায় এবং এটা সস্তা ছিল এনার্জি সোর্স হিসাবে, গ্রিউ র্যাপিডলি, এটা আরো বেড়ে যায় ডিউরিং দি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময়ে এটার চাহিদা আরো বেড়ে যায়, as it was needed to run not only the factories to produce manufactured goods to steam power transportation but also steam power transportation, মানে স্টিম ইঞ্জিনেও এটার কি জন্য এটার ডিমান্ড বেড়ে যায়? এই যে ফ্যাক্টরি ইউজের জন্য, ফ্যাক্টরিতে যে সকল পণ্য প্রডিউস করা হতো সেগুলো ম্যানুফ্যাকচারের জন্য। স্টিম ট্রান্সপোর্টেশন মানে কি, তখন রেলওয়েতে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো, স্টিম ইঞ্জিন দিয়ে যে সকল কাজ করা হতো সেটাকে বোঝাচ্ছে। তার মানে এটার জন্য এই কোলের ডিমান্ড বেড়ে যায়। আর তার উপরেও ছিল এটা চিপ, এটা সস্তা ছিল, তার মানে এই সাপ্লাই সবচেয়ে বেশি কোনটা প্রয়োজন ছিল? কোল। এখানে a greater supply of coal was needed to power steam engines, স্টিম ইঞ্জিনের পাওয়ার দেওয়ার জন্য কি প্রয়োজন ছিল? এই কোল। কালারটা চেঞ্জ করে দিই। কোল। Supply of coal. Now টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এবার আমাদের সাবহেডিং হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। Before the Industrial Revolution, spinners and weavers worked at home and in dash. ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার আগে যারা সুতা কাটতো, স্পিনার্স মানে যারা সুতা কাটে, অ্যান্ড ওয়েভার্স তাঁতি, এরা কাজ করতো কোথা থেকে? বাড়ি থেকে, এবং আরেকটি কোথাও থেকে, দুইটা লোকেশন থেকে এরা কাজ করতো। একটা লোকেশন আমরা পেয়েছি অ্যাট হোম, অ্যান্ড অ্যানাদার লোকেশন আমাদের খুঁজতে হবে। স্পিনার্স, আমাদের এখন কাজ স্পিনার্স অ্যান্ড ওয়েভার্সদেরকে খুঁজে বের করা। এখানে স্পিনার্স অ্যান্ড ওয়েভার্স নেই। ব্রিটেন হ্যাড টেক্সটাইল, এখান থেকে আমাদের টেক্সটাইল রিভলিউশন বা টেক্সটাইল নিয়ে কথা শুরু হয়েছে। লাইলেন, কটন, বাট ফর হান্ড্রেড অফ ইয়ার্স, বাট প্রিয়র টু দি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হওয়ার আগে, প্রিয়র টু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হওয়ার আগে, দ্য ব্রিটেন টেক্সটাইল বিজনেস ওয়াজ এ ট্রু কটেজ ইন্ডাস্ট্রি। এটা ছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হওয়ার আগে ছিল এটা কটেজ ইন্ডাস্ট্রি, with the work performed in small workshops or even homes by individual spinners and weavers and dyers. আমরা এখানে দেখেছি হোমস, তারা বাড়ি থেকে কাজ করতো, এবং আরেকটি লোকেশন কি? স্মল ওয়ার্কশপস, তারা স্মল ওয়ার্কশপসে কাজ করতো। তাহলে আমাদের কাজ একটা লোকেশন দেওয়া ছিল, আরেকটা লোকেশন আমাদের খুঁজে বের করার দরকার ছিল স্পিনার্স অ্যান্ড ওয়েভার্সরা কোথায় কাজ করতো। আরেকটি অন্য লোকেশন হলো ওয়ার্কশপস। সো আমাদের অ্যান্সার হবে ওয়ার্কশপস। workshops and ever not as much dash was needed to produce cloth once the spinning jenny and power loom were invented. যখন এই স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম ইনভেন্ট হলো, স্পিনিং জেনি হয়তো কিছু একটা, আমি জানি না, পাওয়ার লুম এটাও নতুন, একটা হয়তো কোনো নতুন মেকানিজম, নতুন মেশিনারি, কোনো একটা কিছু আবিষ্কার হলো। স্পিনিং জেনি অ্যান্ড পাওয়ার লুম ইনভেন্ট হওয়ার পরে নট মাস,
কোনো একটা কিছুর বেশি প্রয়োজন ছিল না। কিসের বেশি প্রয়োজন ছিল না? হয়তো টাকা, সময়, শ্রম, কোনো একটা কিছুর বেশি প্রয়োজন ছিল না। স্পিনিং জেনি, স্পিনিং জেনি, পাওয়ার লুম, made waving cloth and spinning yarn that thread much easier. মানে স্পিনিং এর যে কাজগুলো ছিল, সুতা কাটা এবং ওয়েভিং ক্লথ, তাঁতিদের যে কাপড় বানানোর যে কাজগুলো ছিল সেগুলো কি হয়ে গেল, মাচ ইজিয়ার, মানে আরো সহজতর হয়ে গেল। উইথ দিস machines relatively little labor was required to produce cloth, and the new mechanized textile factories that opened around the country were quickly able to meet customers' demand for clothes at home and abroad. মানে এই নতুন যে মেশিনগুলো তো ইন্ট্রোডিউস করানো হলো, এগুলোর ফলে কি হলো, খুবই কম পরিমাণ কায়িক শ্রমের দরকার হলো। খুবই কম পরিমাণ কায়িক শ্রমেই তারা খুবই হিউজ পরিমাণ কাপড় তৈরি করতে সক্ষম হলো, খুবই কম সময়ে কুইকলি অ্যাবল টু মিট কাস্টমার্স ডিমান্ড, মানে কাস্টমারদের যে ডিমান্ড ছিল সেটা খুবই দ্রুত পূরণ করতে সক্ষম হলো। তারা তাদের শুধু নিজেদের দেশেই নয়, হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে বাইরেও তারা রপ্তানি করতে সক্ষম হলো। তার মানে কিসের ব্যবহার কমে গেল বা কিসের প্রয়োজন কমে গেল? কায়িক শ্রম, লেবার। Not as much labor was needed to produce cloth. এবার আসে সাবহেডিং আয়রন ইন্ডাস্ট্রি। আমরা প্রথমে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, তারপর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তারপরে আয়রন ইন্ডাস্ট্রি। Smelting of iron ore with coke resulted in material that was better. স্মেল্টিং আয়রন উইথ কোক, মানে আয়রন কোকের সাথে গলিয়ে নতুন একটি কিছু তৈরি হলো যেটা বেটার ছিল। কোন দিক থেকে বেটার ছিল সেটা আমরা খুঁজে বের করবো। দ্যাটস অ্যান অ্যাডজেক্টিভ। আয়রন ইন্ডাস্ট্রি, ব্রিটেন আয়রন ইন্ডাস্ট্রি, এখানে আমাদের আয়রন ইন্ডাস্ট্রির কথা শুরু হয়েছে। ব্রিটেন আয়রন ইন্ডাস্ট্রি ওয়াজ underwent major changes in adopted new inventions. Chief among new technologies were the smelting of iron with coke. এখানে আয়রন উইথ কোক পেয়ে গেছি। এ মেটেরিয়াল মেড বাই হিটিং কোল, মানে এমন একটি কিছু যেটা তৈরি হতো কোলকে উত্তপ্ত করে। ইনস্টেড অফ ট্রেডিশনাল চারকোল, চারকোলের পরিবর্তে ব্যবহার করা হতো কোক। এই কোকটা কি? কোকটা হলো যেটা কয়লাকে তাপ দিয়ে তৈরি করা হয়। This method was cheap and produced metals that were high quality. Enable Britain's iron and steel exposure to demand in response to demand created by Napoleonic War. এই ওয়ারের টাইম, আমাদের টাইম ব্র্যাকেটের ভিতরে যাই থাকুক আমাদের দেখার কোনো দরকার নেই। And the expansions of railway from the 1830s. The method was cheap, মানে এই যে প্রক্রিয়াটা ছিল এটা ছিল সস্তা। And metal that were of high quality, এখানে যে মেটাল প্রস্তুত হতো এই সস্তা প্রক্রিয়াতে যে মেটাল প্রস্তুত হতো সেটা ছিল হায়ার ইন কোয়ালিটি, কোয়ালিটিতে ছিল হায়ার, উচ্চ মানের। আমাদের কাজ কি ছিল? কোয়ালিটি, মানে একটি উচ্চ কি ছিল, বেটার কি ছিল? বেটার ছিল কোয়ালিটি, এর কোয়ালিটিটা বেটার ছিল, আমাদের সেটাই খুঁজে বের করার দরকার ছিল। সো আমরা জানতে পেরেছি এই স্মেল্টিং ওরি অ্যান্ড কক রেজাল্টেড ইন বেটার কোয়ালিটি। Demand for iron increased with the growth of the dash. এখানে I have seen this one. Where I have seen this one? Enable Britain's iron steel production expand মানে কি? বৃদ্ধি পেল। এই আয়রন প্রোডাকশন, এই ব্রিটেনের যে আয়রন অ্যান্ড স্টিল প্রোডাকশন সেটা বৃদ্ধি পেল কি জন্য? ইন রেসপন্স টু ডিমান্ড
ক্রিয়েটেড বাই নেপোলিয়নিক ওয়ার। নেপোলিয়নিক ওয়ারের জন্য এই ডিমান্ড বৃদ্ধি পেল। বাট নেপোলিয়নিক ওয়ার, এখানে আমাদের নেপোলিয়নিক ওয়ার তো কোনো শব্দ হিসেবে আমরা ইউজ করতে পারছি না। এখানে তো নেপোলিয়নিক ওয়ার, গ্রোথ অফ দি, আমরা ডিমান্ড ফর ইনক্রিজ দি গ্রোথ অফ দি কিসের বৃদ্ধির জন্য? নেপোলিয়নিক ওয়ার তো আর বৃদ্ধি পেল না। সো আমাদের অ্যান্সার নেপোলিয়নিক ওয়ার নয়, তবে নেপোলিয়নিক ওয়ারের জন্যই এর যে ডিমান্ড সেটা বৃদ্ধি পেয়েছিল। কেন? নেপোলিয়নিক ওয়ারে কি এমন হয়েছিল যার জন্য ডিমান্ড বৃদ্ধি পেয়েছিল? তারা তো তখন আর তলোয়ার দিয়ে যুদ্ধ করে না যে নেপোলিয়নিক ওয়ারের জন্য তলোয়ার তৈরির প্রয়োজন বেশি পড়েছে, তাই তারা বেশি পরিমাণে প্রয়োজন হয়েছে, তারা তখন বন্দুক দিয়ে যুদ্ধ করে। অ্যান্ড দি এক্সপেনশনস অফ দি রেলওয়ে, এখানে রেলওয়ে এক্সপেনশন, রেলওয়ের যে বৃদ্ধি সেটার জন্য এই স্টিল এবং লোহার প্রয়োজন বৃদ্ধি পেল। কারণ রেলওয়ে ট্র্যাক তৈরি করতে, রেলওয়ে যে রাস্তার উপর দিয়ে চলে সেটা তৈরিতে তো স্টিল ব্যবহার করা হয় এবং লোহা ব্যবহার করা হয়। এজন্য যখন রেলওয়ে বৃদ্ধি পেল, স্টিল অ্যান্ড আয়রনের প্রয়োজন বৃদ্ধি পেল। সো expansions of the railways, demand for increased with the growth of the railways. railways এবার আসছে কমিউনিকেশন, বাট কমিউনিকেশনে এখানে আমাদের কোনো কিছু নাই, মানে এখানে কোনো গ্যাপ নেই। এবার আরবানাইজেশন, আরবানাইজেশন নগরায়ন, শহরায়ন। এখানে আমাদের এটার কোনো গুরুত্ব না থাকলেও এখানে আমরা কিছু তাকিয়ে রাখবো আমাদের যেটা কাজে লাগবে খুঁজে পেতে, এই আরবানাইজেশন কোথায় আছে। অবশ্যই এইটা কমিউনিকেশনটা প্রথমে আসবে, তারপরে আসবে আরবানাইজেশন, টেলিগ্রাফি, লোকোমোটিভস, কোল্ডিং। এই যে পরের প্যাসেজে এসে গেছে কমিউনিকেশন, বাট আমাদের এটা দেখার দরকার না, আমাদের দেখার দরকার টেলিগ্রাফি, লোকোমোটিভস, কলিশন। এরপরে এখানে টেলিগ্রাফিও পেয়েছে, এর পরের প্যাসেজ আরেকবার দেখে নেওয়া উচিত আমাদের কোশ্চেনটা কি ছিল। স্মল টাউনস টার্নড ইনটু সিটিজ ভেরি কুইকলি। স্মল, ছোট শহরগুলো খুবই দ্রুত শহরে পরিণত হয়ে গেল। আরবানাইজেশন হলো দি নিউ সিটিজ ওয়ার ডার্টি, কিন্তু এই নতুন যে সিটিগুলো তৈরি হলো সেগুলো ছিল ডার্টি, ক্রাউডেড, ল্যাক সাফিসিয়েন্ট। এটা ছিল ময়লা, বেশি পপুলেটেড এবং ল্যাক সাফিসিয়েন্ট, কোনো একটা কিছু কম ছিল। এখানে দুইটা জিনিস বেশি ছিল, একটা জিনিস কম ছিল। এখানে দুইটা বেশি ছিল, ময়লা বেশি ছিল, ক্রাউডেড বেশি ছিল, এবং কোনটা কম ছিল সেটা দেখতে হবে। ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অন পিপলস লাইফ ওয়াজ ইমেন্স। মানুষের জীবনের উপর ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। Although many people in Britain had begun moving to cities from rural areas before the Industrial Revolution, this accelerated dramatically with industrialization as the rise of large factories turned smaller towns into major cities. এখানে মেজর সিটিস গুলো মানে স্মলার টাউনস গুলো মেজর সিটিতে কিভাবে পরিণত হলো ফিউ ডিকেডস এর ভিতরে। এখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হওয়ার আগে থেকেই যে গ্রামীণ এলাকার যে মানুষগুলো ছিল, রুরাল এরিয়াস, people had begun to the cities from rural areas. রুরাল এরিয়া থেকে তারা ছোট শহরগুলোতে যাওয়া শুরু করলো। কখন? বিফোর দি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। দিস accelerated dramatically. এটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শুরু হওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল। যখন মানুষ গ্রাম থেকে শহরে যাওয়া শুরু করলো, তখন এটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনকে একটা বুস্ট দিল। অ্যাজ দি রাইজ অফ দি লার্জ ফ্যাক্টরিজ টার্নড স্মল সিটিজ, এবং এর ফলে এই যে মানুষগুলো গেল, এর ফলে কি হলো? স্মল ফ্যাক্টরি, দি রাইজ অফ লার্জ ফ্যাক্টরিজ, বড় ফ্যাক্টরিগুলো আসলো সেখানে, সেই শহরে বড় বড় ফ্যাক্টরি তৈরি হলো, এবং বড় ফ্যাক্টরি তৈরি হওয়ার ফলে কি হলো? এই ছোট শহরগুলো মেজর সিটিতে পরিণত হলো। দিস র্যাপিড আরবানাইজেশন ব্রট সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, কিন্তু এটা কিছু চ্যালেঞ্জেস আনলো, গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জেস আনলো। অ্যাজ ওভারক্রাউডেড,
suffered from pollution, dirty, inadequate, অপর্যাপ্ত স্যানিটেশন, ইনসাফিসিয়েন্ট স্যানিটেশন। আমাদের অ্যান্সার হবে স্যানিটেশন। তো আমরা শুধুমাত্র কিওয়ার্ডগুলো ধরে ধরে খুবই ইজিলি একটা প্যাসেজ সলভ করে ফেলেছি। খুবই কম সময়ে প্রয়োজন এইভাবে সলভ করার জন্য, খুবই কম সময়ে সলভ করা যাবে। অ্যান্ড পুরো প্যাসেজ পড়ার কোনো দরকার নেই, পুরো প্যাসেজ বোঝারও কোনো দরকার নেই। যেখানে আমাদের কিওয়ার্ড সেখানে আমরা নজর দেবো, যেখানে আমাদের কি দরকার সেখানে আমরা দেখে পুরো প্যাসেজ সলভ করতে পারি। আমাদের পুরোটা দেখার কোনো দরকার নাই। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আপনাদের আমাদের ক্লাস ভালো লেগেছে। Like and subscribe to my channel and press the bell icon for notifications.